বিসমিল্লাহির রহমানির রহিম। ভার্জিন কলা দেখুন, বোতলের আকৃতিটা কত সুন্দর। মানে প্রথম দেখাতেই যে কেউ এটা পছন্দ করবে এবং এটা একটা আনকমন শেপ। 1996 সালে আমেরিকাতে এই ভার্জিন কোলার বোতলটি একটি আলোচিত ঘটনা ছিল। তখনকার বিখ্যাত অভিনেত্রী এবং মডেল পামেলা অ্যান্ডারসনের বডির শেপ অনুযায়ী ভার্জিন কোলার এই বোতলটা তৈরি করা হয় এবং বোতলের একটি নামকরণ করা হয় প্যামি। বোতলটার একটি নাম হয় প্যামি, এই অভিনেত্রীর নামকরণ অনুসরণে। তো ভার্জিন কোলার ইতিহাসটা বড় করুন। ইতিহাস থেকে আমাদের ব্যাপক শিক্ষা রয়েছে। 2012 সালে ভার্জিন কোলার মতো এরকম একটি দুর্দান্ত ব্র্যান্ড, নামকরা ব্র্যান্ড 2012 সালে তুমুল জনপ্রিয়তা এসেছিল। বাংলাদেশের নাম্বার পানীয় ছিল, মৃত্যু হয়েছে। ব্র্যান্ডটি বাতিল হয়ে গেছে, ব্র্যান্ডটি ডেড হয়ে গিয়েছে, ব্র্যান্ডের অস্তিত্ব বিলীন হয়ে গেছে। এরকম একটি দুর্দান্ত ব্র্যান্ডের অস্তিত্ব কেন বিলীন হলো সে বিষয়ে আমরা কিছুটা জানার চেষ্টা করব। আমরা যারা একটি বিজনেস রান করতে চাই, আমরা নিজেদের একটি প্রোডাক্ট দাঁড় করাতে চাই, আমাদের একটা সার্ভিস দাঁড় করাতে চাই, একটি ব্যবসা দাঁড় করাতে চাই, আমাদের একটি ব্র্যান্ড দাঁড় করাতে চাই, বিশেষত যারা আমরা একটি প্রোডাক্টকে একটি ব্র্যান্ড রূপ দিয়ে দাঁড় করাতে চাই, তাদের জন্য এই ঘটনাতে অনেক শিক্ষা রয়েছে। বিষয়টা হলো, ভার্জিন গ্রুপের যিনি প্রতিষ্ঠাতা রিচার্ড ব্রানসন, উনি ওনার 50 বছরের দীর্ঘ ব্যবসায়ের একটা দুর্দান্ত ব্যবসায়িক অভিজ্ঞতা রয়েছে এবং ওনার বহু ক্ষেত্রে ওনার সুনাম রয়েছে। বিভিন্ন ক্ষেত্রে ওনার টেলিকমিউনিকেশন, আইটি বিজনেস, মহাকাশ সংস্থা, বিভিন্ন জায়গায় ওনার পদচারণা রয়েছে। তো উনি কী করলেন, 1998 সালে ওনার প্রোডাক্ট উদ্বোধন, ভার্জিন কোলা উদ্বোধন। তো বিষয়টাকে একটু অন্যরকম করার জন্য উনি প্রচার প্রসারের স্বার্থে উনি কী করলেন, একটা ঘটনার জন্ম দিলেন। ঘটনাটা ছিল এরকম: 1998 সালে নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে 3 টন কোকের বোতল দিয়ে একটি বিশাল দেওয়াল তৈরি করলেন। 3 টন কোকের বোতল দিয়ে একটা বিশাল দেওয়াল তৈরি করলেন। এরপর একটি সুসজ্জিত মিলিটারি ট্যাঙ্ক, যেটা যুদ্ধে ব্যবহার হয়, এই ট্যাঙ্ক নিয়ে উনি কোকের বোতলের দেওয়াল ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিলেন, চুরমার করে দিলেন। এরপর কোকা কোলার বিলবোর্ডের দিকে ওই ট্যাঙ্কের যে মাথার অংশ, ওইটা তাক করে রেখে দিলেন। তো ঘটনাগুলো বিভিন্ন পত্রিকায় আসলো, একটা বিশাল ঘটনার জন্ম দিলেন। অনেকে এটা নিয়ে প্রতিবাদ করলেন, অনেকে ফানি হিসেবেও দেখলেন, তবে তিনি এই বিশাল একটা ঘটনার জন্ম দিলেন। তো বিশেষজ্ঞরা তখন বলেছিল, ব্র্যান্ড নিয়ে বিশেষজ্ঞ, যারা বিজনেস বিশেষজ্ঞ ছিল, বলে যে তিনি বোধহয় একটু বাড়াবাড়ি করে ফেললেন। তিনি এ ধরনের আলোচিত সমালোচিত ঘটনার জন্ম দিয়ে একটু বাড়াবাড়ি করলেন। না জানি এই ব্র্যান্ডটার কপালে কোনো বিপদই থাকে কি না। তো এরপর যে ঘটনা ঘটল, আমরা এখন মূল আলোচনায় প্রবেশ করি। তো এরপর যে মজার বিষয়টা ঘটল, শিক্ষণীয় বিষয়, তারা প্রচণ্ড প্রচার প্রসারণা চালালেন। পেপসি এবং কোকাকোলা তখন তুঙ্গে, এনারা এখনও আছেন, এখনও তারা জনপ্রিয়তার শীর্ষে। তো এই দুই ব্র্যান্ডকে ভার্জিন কোলা ঘায়েল করার জন্য নানান রকম প্রচার প্রসার, তোর মধ্যে আমরা একটি ঘটনা শুনলাম, এগুলো করতে লাগলেন। এমন সময় কোকাকোলা বিষয়টা খুব শক্তভাবে নিলেন। কোকাকোলা যেটা করলো, কোকাকোলা তারা ভাবলো যে আমাদের কিছু করার দরকার। ভার্জিন কোলাকে তারা একটা উপযুক্ত একটা বিপদে ফেলার কায়দা করে ফেললো। সেটা কিভাবে? কোকাকোলা তখন বিভিন্ন ছোট ছোট রিটেইলার যারা ছিল, পাইকারি বিক্রেতা বা খুচরা বিক্রেতা, ছোট ছোট রিটেইলার যারা ছিল, খুচরা বিক্রেতা, তাদের ফ্রি ফ্রিজ দিয়েছিল। তো কোকাকোলা ঘোষণা দিল তাদেরকে
যে তারা যদি ভার্জিন কোলা বিক্রি করে তাহলে তাদের শপ থেকে, তাদের দোকান থেকে কোকা কোলা ফ্রিজটি সরিয়ে নেবে। নাম্বার ওয়ান, হুমকি দিলেন যে তোমরা যদি ভার্জিন কোলা বিক্রি করো আমাদের ফ্রিজ আমরা সরিয়ে নেব। 2 নম্বর যেটা করলেন, নীরবে, এটা কিন্তু নীরবে করলেন। তারা তো ঢাকঢোল পিটিয়ে কোকা কোলার বোতল টোতল ভেঙে একেবারে অনেক কিছু করলেন, এবং যখন কোকা কোলার বোতল ভেঙেছিলেন রিচার্ড ব্রানসন, তিনি তখন বলেছিলেন কোকা কোলার দিন শেষ, আমেরিকাতে কোকা কোলার দিন শেষ, ভার্জিন কোলার দিন শুরু, তিনি বলেছিলেন প্রকাশ্যে। কিন্তু দেখেন পরবর্তীতে কী হইল, এরপর যারা বড় বড় রিটেইলার ছিল, বড় বড় শপ ছিল, তাদেরকে কোকা কোলা বিভিন্ন অফার দেওয়া শুরু করলেন, বিশাল অফার। এতে করে হলো কি, তাদের অফার এবং রিটেইলারদের, যারা ছোট ছোট রিটেইলার যাদের দোকানে ফ্রিজ দিয়েছিল, তাদেরকে হুমকি দিলেন যে ফ্রিজ সরিয়ে নেবে। এটার প্রেক্ষিতে হলো কি, তারা কেউই আর ভার্জিন কোলা বিক্রি করতে চাইল না। যে তারা চিন্তা করলো, ছোট ছোট যারা শপ ছিল তারা ফ্রি ফ্রিজ পেয়েছিল, যে ফ্রিজটাতে পুরো কোল্ড ড্রিঙ্কসগুলো থাকতো, বিভিন্ন ব্র্যান্ডের ভালো বিক্রি হচ্ছিল তাদের। তো তারা চিন্তা করলো যে আমরা ভার্জিন কোলা বিক্রি করতে গেলে আমাদের ফ্রিজ হারাইতে হবে। অর্থাৎ তারা কি করলো, তারা ভার্জিন কোলাকে বয়কট করলো, তারা ভার্জিন কোলা রাখলো না। বিপদে পড়ে গেল ভার্জিন কোলা, এই ঘটনাতে বিশাল বিপদে পড়ে গেল। এখন এই জায়গায় একটি শিক্ষণীয় বিষয় বলে রাখি, মার্কেটে আপনি একটি প্রোডাক্ট নিয়ে এসেছেন, আপনি একটি ব্র্যান্ড প্রতিষ্ঠা করতে চান, আপনাকে কিন্তু আপনার কম্পিটিটর বিষয়ে ভাবতে হবে। আপনি একটা প্রোডাক্ট নিয়ে আসছেন, আপনি একটা পেন নিয়ে আসছেন, আপনি একটা কলম বিক্রি করবেন মার্কেটে। এখন আপনাকে দেখতে হবে এটার প্রতিযোগে আপনার প্রতিদ্বন্দ্বী কারা আছে। ধরেন আপনি একটা পেন নিয়ে আসলেন, XYZ নাম। এখন আপনি যদি আপনাকে দেখতে হবে যে কলমের মার্কেটে বিশাল একটি প্রতিযোগিতা চলছে, অর্থাৎ ম্যাটাডোর কোম্পানি কিন্তু এখন প্রতিষ্ঠিত, আপনার তাকে নিয়ে ভাবতে হবে। ওই কম্পিটিটর কিন্তু আপনাকে হত্যা করে দেবে, যেভাবে কোকা কোলা ভার্জিন কোলাকে হত্যা করে দিয়েছিল। আপনাকে কম্পিটিটর হত্যা করে দিতে পারে, সেটা যে কোনো দিক থেকে হতে পারে বা অটোমেটিক্যালি হয়ে যাইতে পারে। কাস্টমার কোন দিকে যায় এটা আপনাকে দেখতে হবে। তো এবং ব্র্যান্ড জগতে ব্র্যান্ড গুরুদের, যারা বিজনেস গুরু, তাদের কিন্তু একটা কমন ডায়লগ আছে। তারা বলে কম্পিটিটর মাস্ট ডাই। তুমি যদি একটি প্রোডাক্টকে প্রতিষ্ঠিত করতে চাও, তোমার কম্পিটিটরকে আগে মরতে হবে, অর্থাৎ তোমার কম্পিটিটরকে আগে যে কোনোভাবে ঘায়েল করতে হবে। এটা একটা বিষয় মাথায় রাখতে হবে। এরপর 1998 সালে তো তাদের যাত্রা শুরু হয়েছিল ভার্জিন কোলার। 2009-তে এসে এরকম কম্পিটিটরদের সাথে না পেরে, এবং আরও একটি কারণে ভার্জিন কোলা ব্যর্থ হয়েছে, সেই বিষয়ে আমি আসছি একটু পরেই। তো 2009 সালে এসে আমেরিকা ও ব্রিটেনে ভার্জিন কোলার নীরব মৃত্যু ঘোষিত হয়ে গেল। তখন ওই সময়টায় আবার ফিলিপাইনের মার্কেটে তারা কিছু কিছু লাভের মুখ দেখছিল, এবং তখন আবার তারা চিন্তা করেছিল 2009 সালে এসে যে আমরা ভার্জিন কোলা আবার প্রসারণায় নেমে আমরা এটাকে আবার ভালো একটা পজিশনে নিয়ে যাওয়ার চেষ্টা করব। কিন্তু তারা গবেষণা করে দেখলো না, এটা এই তাদের যে ক্ষতি হয়েছিল বা তাদের যে অবস্থান মার্কেটে, তাই এটা আর কন্টিনিউ করা সম্ভব না। এরপরে 2012 সালে এসে আনুষ্ঠানিকভাবে ভার্জিন কোলা তাদের উৎপাদন ঘোষণা দিয়ে উৎপাদন বন্ধ করে ব্র্যান্ডটাকে ব্যান্ড করে দেয় মার্কেট থেকে। তো মজার বিষয় হলো 2012 সালে আবার ভার্জিন কোলা বাংলাদেশের কোমল পানীয়র জগতে বাংলাদেশে নাম্বার 1 ছিল 2012 সালে। তো এভাবেই একটি ব্র্যান্ডের মৃত্যু হয়ে গেল। এখন গবেষণা করে দেখা গেছে যে ভার্জিন কোলার এই মৃত্যু হলো, এত বড় একটা ব্র্যান্ড, রিচার্ড ব্রানসনের মতো এত বড় মাপের একজন বিজনেসম্যান, যার 50 বছরের অধিক সময় ধরে বিভিন্ন ব্যবসায়িক দিকে তার সফলতা রয়েছে, বিভিন্ন ব্যবসায় বিভিন্ন ক্ষেত্রে যার সফলতা রয়েছে, তার মতো একজন ব্যক্তির একটি ব্র্যান্ড
কেন ব্যর্থ হলো, কেন তাদের মৃত্যু ঘটে গেল এইভাবে। তো সার্চ করে দেখা গেছে এখানেই আমাদের শিক্ষার বিষয় রয়ে গেছে। নাম্বার 1, ভার্জিন কোলায় এমন কোনো স্বকীয় বৈশিষ্ট্য ছিল না গুণ ও মানের দিক থেকে, যেটার কারণে সে মার্কেট দখল করবে। এমন কোনো গুণ বৈশিষ্ট্য, স্বকীয় কোনো গুণ বৈশিষ্ট্য ছিল না, বিশেষজ্ঞরা বলেছেন, যে যাতে করে কোমল পানীয়র জগতে অন্য ব্র্যান্ড রেখে মানুষজন ভার্জিন কোলা যে কিনবে, গ্রহণ করবে, এমন কোনো গুণ বৈশিষ্ট্য ছিল না। অর্থাৎ ইউএসপি, ইউনিক সেলিং পয়েন্ট। আপনি একটা ব্র্যান্ড, একটি প্রোডাক্ট বা একটি সার্ভিস, একটি বিজনেস দাঁড় করাতে চাচ্ছেন, আপনার একটা ইউএসপি থাকতে হবে, ইউনিক সেলিং পয়েন্ট, যেটাকে আমরা অন্য ভাষায় বলি পয়েন্ট অফ ডিফারেন্স, ব্র্যান্ড ডিফারেন্সিয়েশন। অর্থাৎ আপনার স্বকীয় নিজস্ব একটি গুণ, অনন্য গুণ বৈশিষ্ট্য থাকতে হবে, এমন একটা পয়েন্ট যেটা ধরে তারা আপনার ব্র্যান্ড বা আপনার সার্ভিসের দিকে তারা আকৃষ্ট হবে। যেমন আমরা যদি বিখ্যাত মোবাইল ফোন কোম্পানি আইফোনের দিকে দেখি, আইফোনের ডিজাইন বা আইফোনের যে কোয়ালিটি, আইফোনের কিছু কিছু এমন গুণ বৈশিষ্ট্য আছে, অর্থাৎ পয়েন্ট অফ ডিফারেন্স আছে, যেটার কারণে মানুষ মার্কেটে তারা নাম্বার 1 পজিশন দখল করেছে। এই জায়গাটাই ভার্জিন কোলার সমস্যা ছিল। বিশেষজ্ঞরা বলেছেন যে তাদের এমন কোনো পয়েন্ট অফ ডিফারেন্স বা ব্র্যান্ড ডিফারেন্সিয়েশন ছিল না, যেটার কারণে অন্যান্য ব্র্যান্ড ছেড়ে দিয়ে মানুষজন ভার্জিন কোলা গ্রহণ করবে। হয়তো তাদের স্বাদ এবং বৈশিষ্ট্য ভালো ছিল, কিন্তু প্রতিযোগী যারা আছে, যেটা কাস্টমাররা যেটা খেয়ে অভ্যস্ত, প্রতিযোগী যারা আছে, কম্পিটিটর যারা আছে, অন্যান্য পেপসি, কোকাকোলা তখন ছিল, তো তখন তাদের তুলনায় ভালো কোনো গুণ বৈশিষ্ট্য এখানে ছিল না। নাম্বার 2, কৌশলগত অবস্থান, যুদ্ধ, টেকনিক। অর্থাৎ ভার্জিন কোলার এমন কোনো কৌশল ছিল না যেটা দিয়ে সে মার্কেট দখল করবে। এখন এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে আমরা এই ঘটনা আমরা যেটা বললাম, ভার্জিন কোলার মৃত্যুর রহস্য, ব্র্যান্ডটা কেন এরকম মার্কেট থেকে উধাও হয়ে গেল, বন্ধ হয়ে গেল, এটা রহস্য বলেছি। যখন ভার্জিন কোলা তুঙ্গে প্রসার চালাচ্ছিল, তখন কোক কিন্তু একটা দুর্দান্ত নীরবে একটা খেলা খেলেছিল, যেটার নাম বিশেষজ্ঞরা বলেছেন ডার্টি ট্রিক্স। একটা ভয়ঙ্কর খেলা খেলেছে। সেটা কি? তারা কৌশলে রিটেলারদের হুমকি দিয়ে, ফ্রিজ সরানোর হুমকি দিয়ে কিন্তু তারা ভার্জিন কোলার বিক্রি ঠেকিয়ে দিয়েছিল। অর্থাৎ আপনি যখন কোনো বিজনেস নিয়ে, ব্র্যান্ড নিয়ে, সার্ভিস নিয়ে মাঠে নামবেন, আপনার এটা একটা যুদ্ধের ময়দান। এই যুদ্ধের ময়দানে আপনার কৌশল কি আছে, আপনি কিভাবে যুদ্ধ করছেন। এখানে বেশ কয়েক রকমভাবে যুদ্ধ করা যায়, ব্র্যান্ড যুদ্ধ যেটাকে বলে, বিজনেসের ময়দানে যুদ্ধ। ওটাও ওই অরিজিনাল যুদ্ধর মতো বলেছেন যারা বিজনেস নিয়ে গবেষণা করেন, তাদের বই পুস্তকে আমরা পেয়েছি। তারা বলছেন যে যেমন রক্ষণাত্মক যুদ্ধ, বাস্তব যুদ্ধে যেমন 3-4টা পর্যায়ে আছে যুদ্ধের, ব্র্যান্ড যুদ্ধেও তেমন আছে। রক্ষণাত্মক যুদ্ধ, আক্রমণাত্মক যুদ্ধ, গেরিলা যুদ্ধ, এই ধরনের বিভিন্ন যুদ্ধ আছে, যেটা দিয়ে একটা ব্র্যান্ড নিয়ে আসতে গেলে যুদ্ধর যে কৌশলগত যুদ্ধ আপনাকে করতে হয়, সেই যুদ্ধ করতে আপনি পারবেন কিনা, সেই যুদ্ধের যথাযথ সৈনিক আপনার আছে কিনা, এটা কিন্তু আপনাকে ভাবতে হবে। আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান, একটা ব্র্যান্ড, একটা সার্ভিস, যেটাই সেল করেন না কেন, আপনাকে এই যুদ্ধ, যে কয়েকটা কৌশলগত যুদ্ধের কথা বললাম, এই যুদ্ধ নামার মতো কৌশল, বুদ্ধি, জ্ঞান আপনার আছে কিনা, এটা থাকতে হবে, যেটা ভার্জিন কোলার ছিল না। যুদ্ধ করার মতো কৌশলগত কোনো টেকনিক আপনার ছিল না। পরিশেষে আমি আমাদের আমাদের বাংলাদেশে 2টা ব্র্যান্ড যুদ্ধের ছোট্ট একটু কাহিনী বলে, ব্যবসা যুদ্ধর একটু কাহিনী বলে আমি শেষ করব। 2004-5 সালে গ্রামীণ ফোন তখন জনপ্রিয়তার তুঙ্গে। তখন বাংলালিংক আসলো। বাংলালিংক এসে, বাংলালিংক কী করলো, বাংলালিংক
তাদের সিমের সাথে হ্যান্ডসেট ফ্রি দিত, মোবাইল ফ্রি দিয়েছিল। এই দেখেন কৌশল। সে কিন্তু তার ব্যবসায় কম্পিটিটরকে আঘাত করার জন্য, গ্রামীণ ফোনকে ডাউন করার জন্য সে কিন্তু একটা যুদ্ধে লিপ্ত হলো। এটাকে বলে আক্রমণাত্মক যুদ্ধ কৌশল নিয়েছিল সে। তো যদিও শেষমেশ পেরে ওঠে নাই, এখন পর্যন্ত পেরে ওঠে নাই, তো সে কী করলো, ফ্রি হ্যান্ডসেট দিল। এরপর সে আরও আক্রমণ করলো, আক্রমণাত্মক যুদ্ধ। এই যুদ্ধ জানতে হবে, ব্যবসার ক্ষেত্রে যুদ্ধ জানতে হবে। তো এরপরে কী করলো বাংলালিংক, তখন গ্রামীণের কল রেট ছিল 6 টাকা 90 পয়সা, যতদূর জানা যায়। 6 টাকা 90 পয়সার বিপরীতে বাংলালিংক কী করলো, 3.5 টাকার মতো কল রেট দিয়ে দিল। এই দেখেন আক্রমণ। সে কিন্তু তার ব্যবসার কৌশল জেনেই কিন্তু মাঠে নেমেছে যে আমাকে যুদ্ধে নামতে হবে এবং ইউএসপি আমার থাকতে হবে। এজন্য সে কল রেট কমিয়ে দিল এবং হ্যান্ডসেট দিল। এখন গ্রামীণ ফোন কিন্তু এই যুদ্ধ, তারা কিন্তু মার্কেট লিডার সবসময় রক্ষণাত্মক যুদ্ধ কৌশল গ্রহণ করে, রক্ষণাত্মক যুদ্ধ। আর মার্কেটে যারা নিচে থাকে তারা আক্রমণাত্মক যুদ্ধ খেলে, আক্রমণাত্মক যুদ্ধের কৌশল নিয়ে অনেক সময় ব্যর্থ হয়ে হারিয়ে যায়, মারা যায়, যেমনটি ভার্জিন কলা হলো। তো গ্রামীণ ফোন কী করলো, গ্রামীণ ফোন তখন তাদের নেটওয়ার্ককে ব্যাপক শক্তিশালী করলো। তখন তারা দেখলো যে আমাদের বাংলালিংকের নেটওয়ার্ক অনেক দুর্বল, তখন তারা নেটওয়ার্ক তাকে শক্তিশালী করে দিল। অ্যাজ এ রেজাল্ট গ্রামীণ ফোন তাদের একটা মার্কেটের একটা পজিশন বহাল রাখতে সক্ষম হলো। আর বাংলালিংকও অনেক যুদ্ধ করে তারাও তাদের একটা অবস্থান তৈরি করতে সক্ষম হলো। বাট গ্রামীণ ফোন তাদের নেটওয়ার্ক শক্তিশালী করে মার্কেটটাকে পাকাপোক্ত অবস্থান ধরে রাখলো। তো এভাবেই একটি ব্র্যান্ডের যুদ্ধ হয় বিভিন্ন কৌশলগত এবং তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি প্র্যাকটিক্যাল জ্ঞান। যে কোনো ব্যবসা দাঁড় করাতে, ব্র্যান্ড দাঁড় করাতে খুবই প্রয়োজন। তো আমরা আজকের আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।